বাচ্চারা, আজকে থেকে আমি চিন্তা করছি আমি তোমাদের জন্য একটা নতুন সিরিজ শুরু করব, যেখানে আমি এক একটা করে ভিডিও বানাবো এবং একটা করে ভিডিওতে আই উইল সলভ ওয়ান আইবিএ প্রবলেম, বা আইবিএ পরীক্ষায় আসছে বা বিউপি পরীক্ষাতে আসছে এই ম্যাথ প্রবলেমগুলো আমি একটা একটা করে সলভ করব। এবং পরে ধরো এই প্রত্যেকটা ভিডিও আমি একসাথে কম্বাইন করে তোমাদেরকে ধরো একটা বড় ভিডিও দিয়ে দিব না। এবার এটা ভাইয়ের জন্য অনেক কনভিনিয়েন্ট হয় ধরে ধরে প্রবলেম সলভ করে বানানো। এবং ধরো তোমাদের কাছে তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশনও থাকলো, টেক্সটেও থাকলো দানেশের ওয়েবসাইটে, এবং তুমি ভিডিও শুনতে চাইলে ভিডিও থেকেও শুনতে পারলা। এবং ধরো ভাইয়া তো মাঝখানে গল্প করি, তো গল্প করতে করতে আমাদের পড়াশোনা একটু হয়ে যাবে, বুঝছো না? এই কারণে আচ্ছা, সো আমি আজকে যে প্রবলেমটা করব এইটা মেইন মিডিয়ান মোডের একটা প্রবলেম। এবং আমি তোমাকে একটা জিনিস ব্যাপার বলে রাখি, আইবিএ এক্সামে স্ট্যাটিস্টিক্স বা মিন মিডিয়ান মোডের যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো তো বারবার আসছে। যেমন ধরো 2019 থেকে 20 সালের যে এই এক্সামটা আইবিএ, এই এক্সামে আমি যদি ভুল না করি 4টা কোয়েশ্চেন আসছিল স্ট্যাটিস্টিক্স থেকে। এর মধ্যে 3টা তোমার মিন মিডিয়ান মোড নিয়ে আসছিল ডিরেক্টলি, আরেকটা ওয়েটেড অ্যাভারেজ নিয়েছিল। ওয়েটেড অ্যাভারেজ বা এটাকে তুমি মিক্সচারও বলতে পারো, ওয়েটেড অ্যাভারেজ স্ল্যাশ মিক্সচার, ওইটা থেকে ছিল। সো ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটা তোমার মিন থেকেই আসছে, মানে স্ট্যাটিস্টিক্স তুমি মিন মিডিয়ান মিন যদি না বুঝো তাহলে তুমি ওয়েটেড অ্যাভারেজ তো বুঝবা না, বুঝছো না? তো ধরো স্ট্যাটিস্টিক্স থেকেই 4টা কোয়েশ্চেন আসছে, এবং যে কারণে আমি এইটাতে স্ট্যাটিস্টিক্সে তোমাদেরকে ফোকাস দিতে চাই, আমিও চাই যে তুমি ভালো মতো পড়ো, কারণ স্ট্যাটিস্টিক্স ইজ এ রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড ইজি টপিক। এবং ধরো তোমার আইবিএ ম্যাথ প্রিপারেশন নেওয়ার সময় তুমি দরকার হলে স্ট্যাট দিয়ে বা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করো, বুঝছো? তো একটু আমি একটু বাড়াই নেই। কেন আমি বলতেছি জানো, তুমি যদি ইজি টপিকগুলো দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে সুবিধা যেটা হবে, তোমার কনফিডেন্স অনেক বাড়বে। কারণ তুমি যদি একদমই প্রথম থেকেই কঠিন কঠিন টপিকগুলোর পিছনে দৌড়াও এবং সেখানে সময় নষ্ট করো, মানে তোমার কিছু বাদ দিও না। কারণ তুমি যেহেতু আইবি প্রিপারেশন বা বিবি প্রিপারেশন নিচ্ছ, তুমি কিছু বাদ দিয়ে কেন যাবা? স্কিপ করার দরকার নেই। এবং যাই পড়ো বুঝে বুঝে পড়ো। কিন্তু আমার সাজেশন হচ্ছে তুমি আগে ইজি টপিকগুলো দিয়ে শুরু করো। স্ট্যাটিস্টিক্স একটা ইজি প্রবলেম, একটা ইজি টপিক। কারণ ইজি টপিকগুলো দিয়ে আগে শুরু করলে তোমার প্যারা কম লাগবে, ইউ উইল ফিল মোর কনফিডেন্ট। এবং আমি এই কথাটা সবসময় বলি, অ্যাডমিশন টেস্টের সময় তুমি কতটুকু পারো কি পারো না এটা অতটা ম্যাটার করে না, সব থেকে বেশি ম্যাটার করে তুমি কতটা কনফিডেন্ট। এবং তুমি কনফিডেন্স কীভাবে বানাবা? হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া আমি ডিলিউশনাল হয়ে যাই। এখন ডিলিউশনাল হওয়া ভালো জিনিস, বাই দেবে। ডিলিউশনাল হওয়া খারাপ জিনিস না, আমি খারাপভাবে দেখি না। পৃথিবীতে বেশিরভাগ মানুষ who did really incredible things, who did really hard things, they were delusional. Being delusional is not a problem. In fact, I would rather argue if you're being extremely delusional যে ভাইয়া না আমি চান্স পাবো এই আইবিএতে বা আমি ভালো করবো এই লাইফে, আইবিএতে চান্স পাওয়া কিন্তু ম্যাটার করে না। আইবিএতে চান্স না পাইলে জীবনে আমার কিছু আসা যাবে না। কিন্তু সিন্স আমরা পরীক্ষাটা দিচ্ছি, তাই তুমি যদি ডিলিউশনাল হও কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলতে চাই, কনফিডেন্স বিল্ড করে কীভাবে, হাউ ইউ ক্যান বি রিয়েলি কনফিডেন্ট। তোমার নিজেকে নিজের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে নিজের জন্য, যেখানে তুমি কনফিডেন্স ধীরে ধীরে গেইন করতে পারবা। তুমি যত প্র্যাকটিস করবা, তুমি যত পড়াশোনা করবা, তত ইউ উইল ফিল মোর কনফিডেন্ট, বুঝছো? কিন্তু এখন যদি তুমি পড়াশোনা, হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ পড়াশোনা করো তাহলে ইউ উইল ফিল মোর কনফিডেন্ট, তুমি যদি শুরুতেই একদম কঠিন জিনিস নিয়ে শুরু করো তাহলে তুমি কিন্তু প্যারা খেয়ে যাবা। তাই ছোটো ছোটো জিনিস দিয়ে, ইজি জিনিসগুলো দিয়ে শুরু করো। স্ট্যাটিস্টিক্স আমার কাছে মনে হয় খুবই ইজি একটা টপিক। এবং তুমি আইবি পরীক্ষায় আরও ব্যাপার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের যে কোয়েশ্চেনগুলো, এগুলা অত অত বড় হয় না। ধরো পার্সেন্টেজের যে কোয়েশ্চেনগুলো হয়, রেশিও প্রপোর্শনের যে কোয়েশ্চেনগুলো হয়, এগুলো দেখবা 4-5 লাইনেরও হতে পারে। এটা মাত্র 3 লাইনের, 3 লাইনও পুরাপুরি না, 2.5 লাইনের একটা কোয়েশ্চেন।
খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, বুঝছো না? তাই এই কারণে তোমার প্যারা কম লাগবে। আচ্ছা, বহুত পেঁচাল পারলাম। এখন আমি তোমাদেরকে ম্যাথটা তাহলে ম্যাথ করে দেখাই। তো চলো আমরা ম্যাথটা পড়ি। এবং এখানে একটা জিনিস বাবা, ম্যাথ যখন পড়বা ধীরে ধীরে পড়বা। আর আমি ম্যাথটা সলভ করার আগে তুমি ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে আগে নিজে সলভ করো। তুমি আমার সলিউশন শুধু শুধু দেখে লাভ কি? আমি কি তোমার জন্য পরীক্ষা দিয়ে আসবো? বলো বাবা, আমি তো দিয়ে দিব না, তাই না? বলো, তা তোমার নিজে থেকে করতে হবে না? তুমি নিজে থেকে যত প্র্যাকটিস করবা, তুমি নিজে থেকে তোমার মেন্টাল এফর্টটা যত বেশি হবে, তোমার কগনিটিভ এফর্ট যত বেশি হবে, তত তোমার জন্য ভালো। তুমি যখন শুধু ভিডিও দেখে দেখে শুনছো, তখন কিন্তু তোমার মেন্টাল এফর্টটা হচ্ছে না। ভাইয়া মেন্টাল এফর্ট দিচ্ছি, তোমার মেন্টাল এফর্টটা হচ্ছে না। তাই তুমি ভিডিওটা শোনার আগে বা কোয়েশ্চেনের সলিউশনটা শোনার আগে তুমি নিজে থেকে একটু সলভ করো, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো আমি তোমাকে ট্রাস্ট করতেছি, আমি তোমার উপর ভরসা করে আমি সলিউশন দেওয়া শুরু করলাম, তোমাকে এক্সপ্লেন করা শুরু করলাম। চলো আমি পড়ি। ইন অ্যান এক্সেল শিট, একটা এক্সেল শিটের ভিতরে আমি পড়ানো শুরু করে আমি ইচ্ছা করে একটু গল্প করি। ভাইয়া তো তোমাদের এমনিই পড়াই, তো আমার একটু গল্প করতে ভালো লাগে, সব ভাই একটু গল্প করি। হ্যাঁ, এই যে এক্সেল না, এক্সেল খুবই ইম্পর্ট্যান্ট। তুমি বিজনেস স্কুলে আইবিএ তো একটা বিজনেস স্কুল, তাই না বাবা? তুমি যে বিজনেস স্কুলে পড়তে যাচ্ছ, বিজনেস স্কুলে তোমাকে কী পড়াবে তোমাকে? এবং আমি কথাগুলো বলছি, এগুলো তোমাকে হয়তো বা আইবিএর ভাইভাতেও হেল্প করতে পারে। ভাইয়া আমার একটা আইবিএর ভাইভাতে জিজ্ঞেস করছিল আমি কী হতে চাই। আমি বলছিলাম আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চাই, যদিও আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার ইভেনচুয়ালি হই নাই। আমি আই রান মাই ওন, যাই হোক আমি I do investments, but I have my own small hedge fund in New York. আর আমি তোমাদেরকেও পড়াই, আমি পড়াই শখে, বাট আই হ্যাভ মাই ওন স্মল হেজ ফান্ড বা ইনভেস্টমেন্ট ফান্ড বলতে যেটা ইচ্ছা তোমার জন্য সুবিধা। হেজ ফান্ড কী জিনিস সেটা আমি এখন বলবো না, বাট ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে সেটা আমি বলছিলাম আইবিএর ভাইভাতে। এবং তখন আমাকে জিজ্ঞেস করছে ইনভেস্টমেন্ট ব্যাংকার জিনিসটা কী বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং কী। আই এক্সপ্লেইন টু দ্যাম ইনভেস্টমেন্ট ব্যাংকিং কী। তো এই যে ভাইয়া যে তোমার হেজ ফান্ড চালায় বা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের কথা যে বললাম, এই প্রত্যেকটা জিনিসে মাইক্রোসফটের এক্সেল লাগে। কেন জানো? কারণ তুমি যে আইবিএতে পড়তে যাচ্ছ, তোমাকে কিন্তু ফাইন্যান্স পড়াবে। আইবিএর ফাইনাল ইয়ারে তোমাকে মেজর সিলেক্ট করতে দেয়। তো তুমি ইদার ফাইন্যান্স চুজ করতে পারো অর তুমি মার্কেটিং চুজ করতে পারো। এই যে ফাইন্যান্সটা না বলবো, ফাইন্যান্সটা বেসিকলি ম্যাথ, তোমার ম্যাথ করাবে অনেক। এবং এই যে ম্যাথগুলো তুমি করবা, এই ম্যাথগুলা ধরো এক ধরনের ম্যাথ কী হইতে, মানে ধরো একটা কোম্পানি, ধরো অ্যাপেলের ভ্যালুয়েশন তোমাকে করতে দিল। হ্যাঁ, ভ্যালুয়েশন কী জিনিস সেগুলো জানার দরকার নেই আপাতত, মানে তোমার ইচ্ছা থাকলে তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে পরে শিখাই দিব না। বাট এখন তো আমি তোমার ম্যাথটা সলভ করতে বসছি, সেজন্য আমরা ভ্যালুয়েশন করি না, ভ্যালুয়েশনের মডেলগুলো বানাই বা ফাইন্যান্সিয়াল মডেলিং করি। এই প্রত্যেকটা জিনিস আমরা করি কিসে? এক্সেলে, বুঝছো? তো এক্সেল এই কারণে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এখন রিসেন্টলি যেটা হয়েছে, তোমার এআই ফর ইনস্টেন্স অ্যানথ্রপিকের ক্লড রিসেন্টলি কয়েক মাস আগে লঞ্চড অ্যান এক্সেল প্লাগ ইন ফর ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ফর ইনভেস্টমেন্ট ব্যাংকার্স। সো ওইটা ফাইন্যান্সিয়াল মডেলিং করতে অনেক হেল্প করে। তো তুমি যখন আইবিএতে পড়তে যাবা, তোমার জন্য এক্সেল কিন্তু তোমার শিখতে হবে। হয়তোবা তুমি যখন পড়তে ঢুকতেছো তখন তোমার ক্লডের এক্সেল প্লাগ ইন ইউজ করে কীভাবে তুমি এআই ইউজ করে আরও বেটারভাবে এক্সেল আরও ইফেক্টিভলি করতে পারো, চালাতে পারো। ফাইন্যান্সিয়াল মডেলিং বা ভ্যালুয়েশন তুমি এক্সেল দিয়ে আরও কীভাবে বেটারভাবে করতে পারো। এআই ইউজ করে কীভাবে, এআই প্লাস এক্সেল ইউজ করে তুমি বেটারভাবে করতে পারো, তখন তোমার এটা শেখা লাগবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। এটা ধরো ভাইয়া তোমার ভবিষ্যতের জন্য বলে রাখেন, তুমি আইবিএতে চান্স পাও বা না পরে ম্যাটার করে না। কেন? তুমি বলতে ভাইয়া আমি তো ইনভেস্টমেন্ট ব্যাংকার হবো না। ধরো তুমি ভাবলা তুমি স্টার্ট আপ দিবা, ধরো আদানেস, তুমি যে ভিডিও দেখতেছো আমরা একটা স্টার্ট আপ না? ফর ইনস্টেন্স উই রেজড $200,000 so far from American investors, pre-seed স্টেজে। এখন ইনভেস্টমেন্টের এরকম অনেকগুলো স্টেজ থাকে, সিড, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি, সিরিজ ই, এরকম অনেকগুলো থাকে।
এই যে আমরা ইনভেস্টমেন্ট রেজ করি তখনও কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং করতে হয় একটা স্টার্ট আপের। সো তোমার ওটার জন্য এক্সেল লাগে। তারপর আমরা যে আমাদের কোম্পানির যে ফাইন্যান্সেস ওইটা আমরা করি না, হিসাব নিকাশ করি না, ওগুলোর জন্য তোমার এক্সেল লাগে। প্রত্যেকটা কোম্পানির তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থাকে, এটা তোমাকে আইবিএতে পড়াবে যখন তুমি আইবিএতে ভর্তি হবা। একটা কোর্সই থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কী কী থাকে, ইনকাম স্টেটমেন্ট থাকে, তারপরে তোমার ব্যালেন্স শিট থাকে। যারা তোমরা পড়ছো অলরেডি, কমার্সে পড়ছো ওরা হয়তো বা জানো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। সো এই যে স্টেটমেন্টগুলো, এই স্টেটমেন্টগুলোর জন্য কিন্তু আমাদের এক্সেল লাগে। এগুলো এখন এআই প্লাস এক্সেল ইউজ করে তুমি অনেক ইজিলি বানায় ফেলতে পারবে। ধরো তুমি স্টার্ট আপ বানাচ্ছ, তুমি নিজের বিজনেস চালাতে চাও, যেটাই করতে চাও না কেন, তোমার কিন্তু এক্সেল এবং এআই অ্যাট দ্য সেম টাইম তোমার শিখতে হবে, বুঝছো না? তো ধর ভাইয়া যে কথাগুলো বলতেছি এগুলা আইবিএতে তো শোনো, সত্যি কথা বলতে কি, আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে চাই না বাবা, কিন্তু মেজরিটি অফ ইউ হু আর ওয়াচিং দিস ভিডিও রাইট নাও ইউ ওন্ট গেট ইন টু আইবিএ আনফর্চুনেটলি। এবং এটা ধর ভাইয়ার কিছু করার নেই, তাই না? কারণ আমাদের সিটই তো মাত্র 120টা। এখন 120টা সিটের মধ্যে প্রতি বছর হাজার হাজার বাচ্চা, আমি শিওর বাংলাদেশে প্রত্যেক ব্যাচে অ্যাটলিস্ট 1,000-2,000 বাচ্চা প্রতি বছর থাকার কথা যাদের আইবিএতে পড়ার এবিলিটি আছে। জাস্ট বিকজ আমাদের সিট নাই তাই তোমরা পড়তে পারতেছো না। হয়তো বা তোমাদের অনেকে বিউপিতে চলে যেতে হয়, অনেকে আইবিএ জিওতে চলে যেতে হয়, অনেকে ডিউর কোনো একটা ইউনিটে চলে যাও, বা অনেক হয়তো বা নর্থ সাউথ বা বিউপি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, বা অন্য কোনো একটা জায়গায় চলে যাও। কিন্তু এতগুলা মানুষের কিন্তু এবিলিটি আছে। তুমি যে শুনতেছো ভিডিওটা, তুমি কিন্তু কারোর থেকে কম না। কিন্তু মুশকিল যেটা যে আমাদের যে অ্যাডমিশন টেস্ট এগুলো জিরো সাম গেম। আমি জিরো সাম গেম নিয়ে অলওয়েজ কথা বলি। তো তুমি চান্স পাওয়ার কারণে আইবিএতে অন্য একটা মানুষ চান্স পাচ্ছে না, তো তোমার না দোষ নাই। তুমি যদি চান্স না পাও তাও কোনো দোষ নেই। কিন্তু এই যে ভাইয়া যে এত কিছু শিখাই দিচ্ছি না তোমাদেরকে, এগুলো না একটু মনে রাখো এবং এগুলো আন্ডারস্ট্যান্ডিংটা বেটার করে। তুমি বলতে পারো ভাইয়া এই জন্য মিন মিডিয়ান মোড এক্সেল নিয়ে পেঁচা পারলেন, এগুলো শিখে কী করবো? মিন মিডিয়ান মোড তোমার শেখা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি মিন, অ্যারিথমেটিক মিন, অ্যাভারেজ করাটা অনেক। ধরো তুমি ইনভেস্টমেন্ট করতে চাও, তুমি কথার কথা তুমি গুগলের মানে হোল্ডিং কোম্পানির নাম হচ্ছে অ্যালফাবেট। সো তুমি অ্যালফাবেটের স্টক কিনবা। এখন তুমি জানতে চাও যে অ্যালফাবেটের পুরা এই বছর, ধরো জানুয়ারি 2026 থেকে মে 2026 পর্যন্ত এই এতগুলা মাস অ্যালফাবেটের স্টকের অ্যাভারেজ প্রাইস কত ছিল, ধরো তুমি এটা জানতে চাও। তোমার অ্যাভারেজ জানা ইম্পর্টেন্ট না? জানা ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতেছো বাবা? সো এই আইবিএতে যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলা বেসিক হইলেও এই ম্যাথগুলো তোমাকে রিয়েল লাইফে অনেক ক্ষেত্রে হেল্প করবে। সো তুমি আইবিএতে চান্স না পারলেও কিছু যায় আসে না, কিন্তু ভাইয়া যে তোমাদেরকে শেখাচ্ছি না, তুমি তোমার ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ায় ফেলো। এখানে ভাই অনেক টাইম নিয়ে ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ায়, বুঝছো না? আচ্ছা, সো চলো আমরা ম্যাথটা করি। ইন অ্যান এক্সেল শিট, আচ্ছা একটা এক্সেল শিটের ভিতরে, আমি আবার একটু থামি। আমি তোমাদেরকে অলওয়েজ কি বলি, যখনই তুমি কোনো একটা কোয়েশ্চেন পড়তেছো ভেঙে ভেঙে পড়ো, পুরোটা একসাথে তাড়াহুড়া করে পড়ো না, ভেঙে ভেঙে পড়ো। ইন অ্যান এক্সেল শিট, একটা এক্সেল শিটের ভিতরে, আচ্ছা পাইলাম, দেয়ার আর 5 rows অ্যান্ড 5 columns। একটা এক্সেল শিটের ভিতরে 5টা রো এবং 5টা কলাম আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এক্সেল শিট একটু আঁকি তোমাকে ভিজুয়ালাইজ করার জন্য। হ্যাঁ, ধরো এটা একটা রো, এটা আরেকটা রো, 5, এগুলো হচ্ছে রো। এই যে ডান দিক এগুলো হচ্ছে রো, রাইট? আচ্ছা, আবার এগুলো হচ্ছে তোমার রো, ঠিক আছে? আচ্ছা, আবার কলাম আঁকি, 2, 3, কয়টা হলো? 1, 2, 3, 4টা, আরেকটা কি 5টা। 5টা কি হয়েছে? 1, 2, 3, 4, 5টা, 3, 4, 5টা, 5টা রো 5টা কলাম। এই যে বাবা, এগুলো হচ্ছে আমাদের কলাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা 5 by 5
একটা স্প্রেডশিট বা এক্সেলের এটাকে আবার স্প্রেডশিটও তুমি বলতে পারো, যেমন গুগল শিটস আছে, রাইট? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিটকে আমরা স্প্রেডশিট বলি। আচ্ছা, এই যে 5x5 তোমার একটা এক্সেল শিট আমরা পাইলাম, 5টা রো 5টা কলাম, ভালো কথা। where you can put either 5 or 10। এই যে এক্সেল শিটটা, এই এক্সেল শিটের মধ্যে তুমি আমি নিজেদের মন মতো নাম্বার বসাতে পারবো না। আমাদের আইদার 5 আমরা বসাতে পারবো অর 10 আমরা বসাতে পারবো, এর বাইরে আমরা 1 2 3 4 এইরকম কোনো কিছু বসাতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। সাপোজ ধরি দ্য নাম্বার অফ ফাইভস, ধরি যে কটা 5 যে কটা আছে in x row of the table is x minus 5 for each row। আমরা রো নিয়ে কথা বলতেছি, এই যে রোগুলা এগুলা নিয়ে কথা বলতেছি। ওকে, ভালো কথা। রোগুলা নিয়ে যে কথা বলতেছি, কিভাবে কথা বলতেছি? আমরা বলতেছি যে নাম্বার অফ ফাইভস, একটা রোতে কয়টা 5 আছে, এক্স রো অফ দ্য টেবল ইজ এক্স মাইনাস 1। আমি তোমাকে একটা ট্যাকটিক শিখাই দিই এবং তুমি এটা দরকার হলে আলাদা করে খাতায় নোট করে রাখবা, আলাদা করে। এবং আমি চাবো যে তোমরা সবাই নিজের একটা নোট বানাবা, যেখানে আমি তোমাদেরকে যে ম্যাথের ট্যাকটিকগুলো শিখাবো এগুলো তুমি ইন্ডিভিজুয়ালি নোট করে রাখবে এবং পরীক্ষার আগে তুমি একটু রিভাইজ দিয়ে যাবে, একটু চোখ বুলায় যাবে। আচ্ছা, এই ট্যাকটিকটা কি? যখনই তুমি এক্স ওয়াই জি এ বি সি এরকম ভ্যারিয়েবলগুলো দেখবা না বাবা, ভ্যারিয়েবলস। তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছো, আমিও কিন্তু বাংলা মিডিয়ামে ছিলাম বাবা, আমাদের একটু ইংলিশ টার্মসগুলো একটু শিখতে হবে। ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে তোমার, বাংলাতে আমরা চলক বলতাম, আর কনস্ট্যান্টকে আমরা বাংলাতে ধ্রুবক বলতাম। আচ্ছা, এই ভ্যারিয়েবলগুলো কোনগুলা? যেখানে তুমি যে কোনো নাম্বার অ্যাসাইন করতে পারো, তাই না? এগুলো তো ভ্যারিয়েবল। আর কনস্ট্যান্ট কি? যেগুলো নাম্বার কখনো চেঞ্জ হয় না, যেগুলো অপরিবর্তিত থাকে। বাট চলকের নাম্বার তুমি যে কোনো নাম্বার ধরতে পারো। ধরো এক্স, এক্স 1ও হইতে পারে, 2ও হইতে পারে, 3ও হইতে পারে, 4ও হইতে পারে, -5ও হইতে পারে, -6ও হইতে পারে। এক্সের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, যে কোনো কিছু হইতে পারে। এক্স হচ্ছে ভ্যারিয়েবল, রাইট? তো আমাদের এই যে ভ্যারিয়েবলগুলো, যখনই আমাদের কোয়েশ্চেনে আমরা দেখবো ভ্যারিয়েবল, তখন আমরা কি করবো জানো? এই দেখো, এখানে আমরা ভ্যারিয়েবল দেখতেছি না, নাম্বার অফ ফাইভস ইন এক্স রো অফ দ্য টেবল ইজ এক্স মাইনাস 1। দেখো, এক্স রোতে এক্স মাইনাস 1, যখনই ভ্যারিয়েবল দেখবো তখনই এরকম অ্যালজেব্রিক জিনিসপত্র, এরকম ভ্যারিয়েবল দেখবো, তখন না আমরা অলওয়েজ এই ভ্যারিয়েবলগুলোকে ট্রান্সলেট করে ফেলবো। কেমনে ট্রান্সলেট করবো? জাস্ট পিক আ কনক্রিট নাম্বার যেটা ইজ ইজিয়ার ফর ইউ টু ডিল উইথ। এইটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু আলাদা করে নোট করে রাখো। আচ্ছা, হোয়াট ডু আই মিন বাই পিক আ কনক্রিট নাম্বার? এই যে এখানে আমাদেরকে বললো, সাপোজ দ্য নাম্বার অফ ফাইভস ইন দ্য এক্স থ্রো। যখন ভাইয়া এই কোয়েশ্চেনটা পরীক্ষা হলে পড়বো না, ভাইয়ার মাথায় অটোমেটিকলি আমি কীভাবে পড়বো জানো? আমি এক্স রোর দিকে তাকাবোই না, আমি ভাববো আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ ফাইভস ইন দ্য থার্ড রো। যখন আমি বলতেছি, যখন আমি মনে মনে পড়তেছি থার্ড রো, তখন এক্সের ভ্যালু আমি কত ধরতেছি? 3। এক্স একটা ভ্যারিয়েবল, এক্সও ডাজন্ট এনি ম্যাটার করতেছে যে তুমি ম্যাথটা কত ইজিলি সলভ করে ফেলতেছ, তোমার মেন্টাল প্রেশার যাতে কম পড়ে। তো আমি সাথে সাথে নাম্বার পিক করে ফেলি। যখনই আমি পরীক্ষাতে বসতাম, আমি বা নিজে প্র্যাকটিস করতাম, আমি সাথে সাথে নাম্বার ধরে নিতাম। এই যে কোয়েশ্চেন আমি পড়তেছি, সাথে সাথে নাম্বার ধরে নিলাম। থার্ড এক্স রো অফ দ্য টেবল, এক্সের ভ্যালু ধরে নিলাম 3। তুমি বলবো 3 কেন? সেকেন্ডও ধরতে পারো, ফিফথও ধরতে পারো, 5-এর বেশি আবার ধরে না। কারণ কি 5-এর বেশি ধরতে পারবে না কেন? কারণ রো তো আসছেই 5টা, বুঝছো না? তোমার তো 6 নাম্বার রো তো নাই, তাই তুমি 1 থেকে 5 এর মধ্যে যে কোনো তুমি একটা ভ্যালু ধরে ফেলো, কারণ এখানে তো তোমার একটা কনস্ট্রেইন দেওয়া আছে যে রো আসেই 5টা। তো তুমি যদি 5-এর ভ্যালু 6 ধরো, তাহলে তো লাভ নেই, কারণ আমার তো 6 রো তো নাই। তুমি 5-এর ভ্যালু 0 ধরতে পারবে না, 0 মানে কি? কোনো রোই নাই, এগুলো তো কিছু ধরতে পারবে না, তাই না? সো তোমার 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সাপোজ দ্য নাম্বার অফ ফাইভস ইন এক্স রো, আমি এক্সের ভ্যালু ধরলাম 3, তাহলে থার্ড রো, আচ্ছা ঠিক আছে, এমনি পড়ি। থার্ড রো অফ দ্য টেবল ইজ
ইজকে আমরা আবার যখন আমরা ট্রান্সলেট করবো আমরা ইজকে অলওয়েজ কেমনে ট্রান্সলেট করতে পারি জানো? ইকুয়াল দিয়ে। ইজ মানে কি, আমি একটা জিনিস শিখা দিতেছি, এটাও একটু সাইডে নোট করো। ইজ মানে কি, যখন তুমি ইজ দেখবা এটার মানে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? এটা আমরা সামনে আমাদেরও কাজে আসবে যখন আমরা অ্যালজেব্রা করব, যখন আমরা তোমার অ্যারিথমেটিক করব, ওয়ার্ড প্রবলেমস করবো, তখন এটা আরও হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, থার্ড রো অফ দ্য টেবল ইজ এক্স মাইনাস ওয়ান। আমি কি বলছি, আমি এক্সকে মনে মনে কি পড়তেছি? 3। তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্সের ভ্যালু যদি হয় 3, তাহলে 3 মাইনাস ওয়ান সমান 2। তাহলে আমাদেরকে বলতেছে কোয়েশ্চেনে যে সাপোজ দ্য নাম্বার অফ ফাইভস, ধরি তৃতীয় রোতে পাঁচের সংখ্যা হলো 3 মাইনাস ওয়ান, 2টা। তার মানে এই যে আমাদের থার্ড রো, এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা রো 3, এটা রো 4, এটা রো 5। রো 3তে, থার্ড রোতে 5 কয়টা বসবে? 2টা 5 বসবে। বুঝছো? এটা হচ্ছে বুঝাইছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য নাম্বারস ইন দ্য টেবল? কোয়েশ্চেনে আমাদেরকে বের করতে বলছে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় কি। যারা তোমরা বাংলা মিডিয়াম থেকে আসছো বাবা, মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে, অ্যারিথমেটিক মিন মানে হলো গাণিতিক গড়। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস কি শিখি? মোড। মোড কি? প্রচুরক। আর মিডিয়ান, মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মধ্যক। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য নাম্বারস ইন দ্য টেবল। এই টেবিলে যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো কি কি হওয়া সম্ভব? আইদার 5 or 10। যতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলোর অ্যারিথমেটিক মিন কি? আচ্ছা, তাহলে যখনই তুমি কোয়েশ্চেনে পড়তেছো তোমার সাথে সাথে আরেকটা কি মাথায় আসতেছে? অ্যারিথমেটিক মিনের ফর্মুলা, তাই না বলো? কারণ আমাদেরকে আলটিমেটলি তো চাইছে আমাদের কাছে অ্যারিথমেটিক মিন, তার আমরা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা বের করি। ভাইয়া একটু এগুলো একটু মুছে ফেলি। আমি এখন অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা মনে করি। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি? সাম ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেমস। যতগুলো নাম্বার আছে এগুলার যোগফল বা সমষ্টি, আর নাম্বার কয়টা আছে ওই নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের তো অ্যারিথমেটিক মিনটা দিনের শেষে বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের সাম কি এটা জানতে হবে এবং নাম্বার অফ আইটেমস জানতে হবে, তাই না বলো? এই দুইটাই আমাদের জানতে হবে। এখন এই দুইটার মধ্যে আমরা কি কি জানি অলরেডি? এই দুইটার মধ্যে আমরা কি কি জানি? আমরা নাম্বার অফ আইটেমসটা এটা অলরেডি জানি। কিভাবে জানি বলো তো? কারণ আমাদেরকে বলে দিচ্ছে যে এক্সেল শিটটা আছে, এই এক্সেল শিটের 5টা রোর 5টা কলাম, এই যে তোমার 5টা রো 5টা কলাম, এই প্রত্যেকটার ভিতরে এই ঘরগুলোকে, ছোট ছোট ঘরগুলোকে সেল বলে। এই প্রত্যেকটা সেলে তোমার আইদার 5 বসবে অর 10 বসবে, তাই না? এটা আমাদেরকে বলে দিছে। এখন এখানে এই সেল কয়টা আছে তাহলে? কারণ যতগুলো সেল অতগুলো নাম্বার, তাই না? সেল কয়টা আছে? তুমি যদি এখন বসে বসে আল্লাহর নামে গুণা শুরু করো 1 2 3 4 5 6, তোমার তো সময় লাগবে, দরকার নাই তো। আমরা কি জানি? রো 5টা, কলাম 5টা, 5 × 5 25। যারা এটা বুঝো নাই তাদের জন্য আমি একটু হালকা এক্সপ্লেন করি। চিন্তা করো, এই যে আমাদের একটা রোতে আমাদের সেল কয়টা আছে বলো তো? একটা রোতে কয়টা নাম্বার বসতে পারে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? একটা রোতে 5টা নাম্বার বসতে পারে। আমি জাস্ট মুছে দিই কারণ পরে তোমাদের কনফিউশন তৈরি হবে, এই কারণে আমি জাস্ট নাম্বারগুলো একটু মুছে দিই কিছুক্ষণের জন্য। এই নাম্বারগুলো টুটুং টুটুং। হ্যাঁ, সো একটা রোতে 5টা নাম্বার বসতে পারে, তাই না বলো?
একটা রোতে 5টা নাম্বার বসতে পারে, তাহলে 5টা রোতে কয়টা নাম্বার বসবে? 5 × 5 25, ঐকিক নিয়ম, তাই না? সেই কারণে আমি জাস্ট তোমাকে ইচ্ছা করে বেসিকগুলো ধরে ধরে বলে দিচ্ছি, কারণ ভাইয়া তো তোমাদের সবাইকে পড়াচ্ছি না। তো ধরো ভাইয়া যদি তোমাদেরকে বেসিক থেকে না শুরু করি, আমি কিভাবে বুঝবো? ধরো তোমরা যেন অলরেডি ম্যাথটা পারো, তোমরা তো তোদের ভিডিওটা দেখার দরকার নেই, বুঝছো না আমার বুদ্ধিটা? বাট তুমি তাও দেখো, তাও তোমার বেসিক একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তুমি একটু 2x স্পিডে দেখলা, বুঝছো না? বা তুমি একটু আগায় আগায় দেখো ভিডিওটা, তাহলেই তো হইলো। আচ্ছা, এখন আমাদের নাম্বার অফ আইটেমস তাহলে কয়টা হইলো? 25টা, কারণ আমাদের ঘর 25টা আছে, সেল 25টা আছে। তার মানে আমাদের এই যে সাম ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেমস, এখানে আমরা নাম্বার অফ আইটেমসটা অলরেডি জানি, সেটা হচ্ছে 25। তাহলে আমাদের বের করতে হবে কি সাম কত, এখানে যতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলোর সাম কত এখন বের করব। আচ্ছা ঠিক আছে, এটা কেমনে বের করা যায় বলো তো? আমরা যদি বের করে ফেলতে পারি যে এই স্প্রেডশিটটা বা এই শিটের মধ্যে কয়টা 5 আছে, কয়টা 10 আছে, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়, তখনই তো আমরা বের করে ফেলতে পারবো। তাহলে চলো, আমাদেরকে অলরেডি কোয়েশ্চেনে হিন্ট দিয়ে দিচ্ছে। অলওয়েজ মনে রাখবা, যখন তুমি আইবি এর কোয়েশ্চেন সলভ করতেছো বা পরীক্ষার যে কোনো কোয়েশ্চেন সলভ করতেছো, তুমি এইচএসসি লেভেলে থাকো, এসএসসি লেভেলে থাকো, অলওয়েজ রিমেম্বার কোয়েশ্চেনে হিন্ট দেওয়া থাকবে। স্পেশালি আইবি এক্সামে কোয়েশ্চেনে হিন্ট দেওয়া থাকবে, তোমার কাছে হচ্ছে হিন্টগুলো বের করে। তাহলে এখানে আমাদের হিন্ট কি আছে? হিন্ট হচ্ছে যে নাম্বার অফ ফাইভস ইন এক্স রো অফ দ্য টেবল ইজ x-1। তাহলে রো যদি হয় এক্স, তাহলে নাম্বার অফ ফাইভস ওই রোতে হবে x-1। তাহলে রো এক্স যদি হয় 1, মানে রো নাম্বার যদি 1 হয়, যদি আমরা ফার্স্ট রোটার কথা চিন্তা করি, তাহলে ওই রোতে নাম্বার অফ ফাইভস কয়টা? 1 - 1 0টা, একটাও 5 নাই। তার মানে এই রোতে ফার্স্ট রোতে একটাও 5 নেই, সব হচ্ছে 10। আল্লাহর নামে সব 10, ভালো কথা। এক্স যদি 2 হয়, মানে সেকেন্ড রোতে যদি আমরা যাই, তাহলে নাম্বার অফ ফাইভস কত হবে? এক্স হচ্ছে 2, তাহলে 2 - 1 1। এক্স যদি 3 হয়, তাহলে 3 - 1 2। আচ্ছা, এক্স যদি 4 হয়, তাহলে 4 - 1 3। এক্স যদি 5 হয়, তাহলে 5 - 1 4। এখন তাহলে আমরা যোগ দিই, যোগ করে কথা হয় 4 + 1 হচ্ছে 5, 3 + 2 হচ্ছে 5, 5 + 5 হচ্ছে 10। তাহলে পুরা শিটটাতে, স্প্রেডশিটটাতে নাম্বার অফ ফাইভস কত? 10। যদি নাম্বার অফ ফাইভস 10 হয়, তাহলে এখন তাহলে বলো তো নাম্বার অফ 10 কত? কারণ ধরো এই পুরো স্প্রেডশিটটাতে টোটাল আছে আমার 25টা সেল, 25টা সেলের মধ্যে 10টাতে আমাদের কি বসতেছে বাবা? 5। তাহলে বাকি যে সেলগুলো থাকবে, রেস্ট অফ দ্য সেলসে তোমার কি বসবে? 10, তাই না বলো? তাহলে 25টার মধ্যে আমাদের টোটাল সেল আছে 25টা, এর মধ্যে 5 বসবে, 5 বসবে 10টা সেলে। তাহলে 25 থেকে 10, 25টা সেল থেকে 10টা সেল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? 15টা সেল। তাহলে 15টা সেলে আমাদের বসবে হচ্ছে তোমার 10। তাহলে 10 এই শীটটার মধ্যে কয়টা? 15টা, তাই না বলো? একটু সুন্দর করে দেখি, 10 হচ্ছে 15টা, 5 হচ্ছে টোটাল 10টা। তাহলে আমরা তাহলে এখন সাম কিন্তু পেয়ে গেলাম। সাম কেন পেলাম? যদি 5 থাকে 10টা, তাহলে 5 × 10। আর আমাদের 10 কয়টা? 10 হচ্ছে তোমার 15টা। 15টা সাথে 10 বসবে, মনে আছে যে 5 আর 10 বসানো যায়? আচ্ছা, তাহলে হবে কি 10 × 15। তাহলে 5 × 10 হচ্ছে 50, 150, 10 × 15 হচ্ছে 100, 150 ডিভাইডেড বাই 25, 150 + 50 হচ্ছে 200। এখন 25, 4 × 25 100, 25 × 4 হচ্ছে 100। তাহলে 200তে কত হবে? 8, 25 × 8 হচ্ছে 200। তাহলে আমাদের অ্যারিথমেটিক মিনটা কত বাইর হলো? 8। তাহলে অ্যান্সার হবে কি বাবা? এই যে ডি, 8 হচ্ছে অ্যান্সার। এবং এখানে তোমাকে একটা জিনিস বলে রাখি, আইবিএ পরীক্ষার জন্য মেন্টাল ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার কিন্তু এরকম যোগ বিয়োগ গুণ ভাগ
তোমার করতে দেরি হওয়া চলবে না, এবং তোমাকে অত কঠিন নাম্বারস দিবে না যে তুমি করতে পারবে না। এই কারণে যারা ধরো আমরা একটু ম্যাথে পিছায় আসছি, কোনো সমস্যা, ম্যাথে পিছায় থাকা বলে কিছু নেই, তুমি কখনো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবে না। তুমি যেখানে আছো তুমি এখান থেকে শুরু করো। তোমার যদি মনে হয় ভাইয়া আমার এই এরকম 25 × 8 200 এটা আমার হঠাৎ করে বের করতে কষ্ট হয়, তুমি কী করবে, আমাদের ওয়েবসাইটে আমি দিয়ে দিব, তুমি যে নাম্বার টেবলসগুলো, মানে মাল্টিপ্লিকেশনের নাম্বার টেবলস বলছি কেন, যে নামতাগুলা, ঠিক আছে, নামতাগুলা তুমি পড়ে ফেলবা, 25-এর নামতা, 10-এর নামতা, 20-এর নামতা, এগুলো পড়ে ফেলবা। পড়ে ফেলবে, একটু মুখস্থ করে ফেলবো, মেমোরাইজ করে ফেলবো, বারবার পড়তে পড়তে মুখস্থ যাবে, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে ম্যাথগুলো করা, বুঝছো না? এইটা হচ্ছে তোমার আমাদের IBDU BBA অ্যাডমিশন টেস্টে 2019 থেকে 20-এর 28 নাম্বার কোয়েশ্চেন। এবং কোয়েশ্চেন আমার কাছে ভালো লাগে কেন, কোয়েশ্চেনটা ক্ল্যারিফাইজ দ্য বেসিক কনসেপ্ট অফ অ্যারিথমেটিক মিন অ্যাজ ওয়েল। কিন্তু হঠাৎ করে তোমাকে জাস্ট নর্মালি, এটা কিন্তু বেসিক একটা ম্যাথ, কিন্তু এখানে এই প্রথম এই স্প্রেডশিটটা দিয়ে এখানে তোমাকে একটু এফোর্ট দেওয়ায় কোয়েশ্চেনটা অনেক ইজি। এবং তোমরা কী করবে জানো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা বাবা আল্লাহর নামে আমাদের ওয়েবসাইটে যাবা, গিয়ে এখানে তুমি পরীক্ষা দিতে পারবে, তুমি প্র্যাকটিসও করতে পারো। ধরো তুমি IBBB অ্যাডমিশন টেস্টেও যেতে পারো, তুমি কোয়েশ্চেন ব্যাংকে ডিরেক্ট যেতে পারো, কোয়েশ্চেন ব্যাংকে ক্লিক করে দেখো যে IBDU কোয়েশ্চেন, এখানে আমরা তোমাদের জন্য সবগুলো কোয়েশ্চেন উঠাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, BBA-গুলো উঠাবো, সব MBA-গুলো উঠাবো। সো এটা ছিল BBA 2019-20-এর কোয়েশ্চেন। BBA 2019-20 ক্লিক করে দেখো, এই দেখছো পুরো কোয়েশ্চেনটা চলে আসছে, এবং তুমি পুরো পরীক্ষা দিতে পারবে। দেখো টাইমার আসছে, তুমি কী করবে, ধরো আসছো না পেয়েছো, তুমি একটু রিফ্রেশ বাটনটা ক্লিক করে নিও, তাহলে রিফ্রেশ হয়ে যাবে। এবং এখানে গিয়ে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি আরামসে পরীক্ষা দিতে পারবা। ধরো এই কোয়েশ্চেনটা আমাদের, এগুলো কিন্তু সব ফ্রি, আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো কোর্স নাই, তুমি সব ফ্রিতে ইউ ক্যান ইউজ অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড লার্ন। দেখো দেখছো 28 নাম্বার কোয়েশ্চেনটা, এবং তুমি পরীক্ষা দিয়ে সাবমিট করো, একদম তোমার কতক্ষণ লাগলো, তুমি কত মার্ক পেলা, সব কিছু দেওয়া থাকবে। এবং তুমি ধরো যখন পরীক্ষা দিচ্ছ, একদম IBA পরীক্ষার মতো, ধরো তুমি একটা অপশন সিলেক্ট করছো, তুমি অপশনটা চেঞ্জ করতে পারবে না। IBA পরীক্ষা তো OMR থাকবে না, তোমার তো এখানে একটু সাবধানে গোল্লা ভরাট করতে হবে, সাবধানে বাবল করতে হবে, বুঝছো না? আমি তোমাকে সব দিয়ে দিব, এবং তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে বললো। ওকে, টাটা।